হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 9 থেকে উদীয়মান শক্তি বা রাইজিং পাওয়ার কি এবং এর উদাহরণ সহ ব্যাখ্যা আলোচনা করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। আচ্ছা, এই বিষয়টা আমরা পরে আসছি কোর্স ফিটে। আগে চলো টপিকটা দেখে নিই যে আজকের বিষয়বস্তুটা কি রয়েছে। দেখো, উদীয়মান শক্তি বা যেটা হচ্ছে রাইজিং পাওয়ার বলা হয়। দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে এই উদীয়মান শক্তি বা যেটাকে হচ্ছে রাইজিং পাওয়ার্স বলা হচ্ছে, এটি বলতে সেই সব রাষ্ট্রকে বোঝায় যেই রাষ্ট্রগুলি কি অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, কূটনৈতিক দিক থেকে এবং সাংস্কৃতিক এই চার দিক থেকে কিন্তু দ্রুত উন্নতি করছে এবং বিশ্ব রাজনীতিতে তাদের কিন্তু প্রভাব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ রাইজিং পাওয়ার বলতে সেই সমস্ত কান্ট্রি বা সেই সমস্ত স্টেটগুলিকে বলা হয়ে থাকে যেই দেশগুলি সার্বিকভাবে কিন্তু উন্নতি ঘটাচ্ছে। ঠিক আছে, মানে সার্বিকভাবে বলতে এখানে রাজনৈতিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সামরিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে। ঠিক আছে, চতুর্দিক থেকেই যে সমস্ত দেশগুলোর শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং যে দেশগুলির প্রভাব কিন্তু এই বৈশ্বিক রাজনীতিতে বৃদ্ধি পাচ্ছে, সেই রাষ্ট্রগুলি বা সেই দেশগুলিকে বলা হয়ে থাকে উদীয়মান শক্তি। এই রাষ্ট্রগুলি অতীতে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে না থাকলেও বর্তমানে তারা কিন্তু আন্তর্জাতিক নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানে অতীতকালে এই রাষ্ট্রগুলোর খুব একটা বেশি কিন্তু প্রভাব লক্ষ্য করা যায়নি, কিন্তু বর্তমানে এই দেশগুলো খুব দ্রুত কিন্তু উন্নতি করছে। ঠিক আছে, রাজনৈতিক, সামরিক, তারপর হচ্ছে অর্থনৈতিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে কিন্তু যে দেশগুলি অতীতে যে দেশগুলির কোনো রকমের সেরকম প্রভাব ছিল না, কিন্তু বর্তমানে এই দেশগুলির প্রভাব কিন্তু অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই যে উদীয়মান শক্তি বা রাইজিং পাওয়ারগুলি রয়েছে, এদের বৈশিষ্ট্য কি কি? ঠিক আছে, ফার্স্ট হচ্ছে উচ্চ হারে অর্থনৈতিক বৃদ্ধি। যে সমস্ত দেশগুলির কথা বললাম, যে দেশগুলি খুব তাড়াতাড়ি উন্নয়ন ঘটাচ্ছে, সেই দেশগুলিতে কিন্তু সবার প্রথমে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা খুব বেশি পরিমাণে বাড়ছে। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট যে আর্থিক দিক থেকে সেই দেশগুলি খুব দ্রুত কিন্তু স্বাবলম্বী হচ্ছে। আর কি, প্রযুক্তিগত উন্নয়ন, সেই দেশের যে প্রযুক্তিগত দিক থেকে সেই দেশ খুব বেশি উন্নয়ন ঘটাচ্ছে। 3 নম্বর কি, সামরিক খাতে বিনিয়োগ বৃদ্ধি। সেই দেশগুলি কি করছে, তারা তাদের সামরিক খাতে কিন্তু সামরিক যে বাহিনী রয়েছে, মনে করো যে নৌবাহিনী, তারপর হচ্ছে জলবাহিনী, তারপর স্থলবাহিনী, মানে এই 3 বাহিনীর ক্ষেত্রে সামরিক খাতে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বেশি করছে। আর কি, কূটনৈতিক প্রভাব বিস্তার করছে বিভিন্ন দেশগুলির ওপরে। এছাড়া বহুপাক্ষিক গোষ্ঠীতে, মানে যে সমস্ত মনে করো যে যেরকম আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে বা আদার্স বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে, সেখানে কিন্তু এই দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ দেখা যাচ্ছে। কাজে এই যে ফিচার্সগুলো, এই বৈশিষ্ট্যগুলো যেই দেশগুলোর মধ্যে রয়েছে, সেই দেশগুলি কিন্তু অতি দ্রুত ক্ষমতাশীল হয়ে যাচ্ছে এবং এদের ক্ষমতা কিন্তু দিন দিন বাড়ছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে পলিটিক্সে কিন্তু এদের যে প্রভাব সেটাও কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে প্রথম হচ্ছে তোমার চায়না। ঠিক আছে, চীন হলো বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী উদীয়মান শক্তি বলে মনে করা হয় চীনকে। তার দ্রুত অর্থনৈতিক বিকাশ, বিশাল জনসংখ্যা এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, হ্যাঁ, এই যে প্রকল্পটা যেটা চীন নিয়েছে, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যেটা বিভিন্ন দেশে কিন্তু চীন রাস্তা তৈরির কাজ করছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এগুলোর মাধ্যমে কিন্তু বৈশ্বিক অবকাঠামো উন্নয়নে সক্রিয় ভূমিকা গ্রহণ করছে চীন, যার কারণে এখন কিন্তু ইউএসএ বা যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনকে দেখা যাচ্ছে। মানে চীন একটা সময় কিন্তু চীনের খুব একটা বেশি প্রভাব ছিল না, কিন্তু বর্তমানে চীনের বিশাল জনসংখ্যা, এছাড়া চীনের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে। এছাড়াও চীন হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মতো কিছু বিশেষ প্রকল্প গ্রহণ করছে, যার জন্য কিন্তু চীনের প্রভাবটা খুব বেশি বৃদ্ধি পাচ্ছে এবং বলা যায় যে চীন কিন্তু ইউএসএ কে টেক্কা দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর দেখি কোন কোন দেশগুলো রয়েছে। ভারত, আমাদের ইন্ডিয়া।
ভারত আরেকটি গুরুত্বপূর্ণ উদীয়মান শক্তি, কারণ আমাদের দেশে কি যে প্রযুক্তি খাতে প্রচুর কিন্তু অগ্রগতি ঘটছে, এছাড়াও বৃহৎ বাজার রয়েছে এবং আন্তর্জাতিক যে কূটনৈতিক জোটগুলি আছে সেখানেও কিন্তু ভারত সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু ভারত বিশ্বে তার যে অবস্থান সেটা কিন্তু মজবুত করছে। মানে ভারতের কোন কোন ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাই, ভারত বিভিন্ন কূটনৈতিক জোটগুলিতে অংশগ্রহণ করছে, ভারত প্রযুক্তি খাতে অনেক বেশি টাকা ইনভেস্ট করছে, ভারতের বৃহৎ বাজার রয়েছে, এই সমস্ত কিছু। এছাড়াও কিন্তু ভারত কিছু আন্তর্জাতিক সংগঠনের মধ্যে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে, যেরকম ব্রিক্স, তারপর হচ্ছে G20, SCO, কোয়াড, এই সমস্ত গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক সংগঠনগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভারতের সক্রিয় অংশগ্রহণ দেখতে পাওয়া যায়, যার জন্য ভারত কিন্তু এখন রাইজিং পাওয়ার হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করছে। আর কি আছে, ব্রাজিল আছে, রাশিয়া আছে, সাউথ আফ্রিকা আছে, এই সমস্ত দেশগুলো কিন্তু উদীয়মান শক্তি বা রাইজিং পাওয়ার হিসেবে এই দেশগুলোকেও গণ্য করা হয়, কারণ এরা কি করছে, এরা রিজিওনাল যে পলিটিক্স সেখানে কিন্তু এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বিভিন্ন যে বহুপাক্ষিক নীতির ক্ষেত্রে তারা কিন্তু অংশগ্রহণ করছে। ঠিক আছে, এইভাবে আমরা দেখবো যে সমস্ত দেশগুলো অতীতে খুব একটা বেশি প্রভাব বিস্তার করতে পারেনি, সেই দেশগুলোর বর্তমানে বিভিন্ন কারণে সে অর্থনৈতিক প্রযুক্তির ক্ষেত্রে ঘটছে, তারপর হচ্ছে সামরিক ক্ষেত্রে, এছাড়াও রাজনৈতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেই দেশগুলোর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশগুলো কিন্তু একটা মজবুত স্থান দখল করে আছে। ঠিক আছে, এই উদীয়মান শক্তিগুলির সম্মিলিত উত্থান একটি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম দিচ্ছে, যেখানে একক কোনো রাষ্ট্র নয় বরং একাধিক শক্তিধর রাষ্ট্র সম্মিলিতভাবে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির রূপরেখা নির্ধারণ করছে। মানে এই যে শক্তিগুলোর কথা বললাম, দেশগুলোর কথা বললাম, এরা কিন্তু কেউ এককভাবে যে আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণ করছে এমন না, এই দেশগুলি প্রত্যেকে কি করছে, সম্মিলিতভাবে, ঠিক আছে, একসাথে কিন্তু এই দেশগুলো আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা নতুন রূপরেখা কিন্তু নির্ধারণ করছে। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। খুব ইম্পর্টেন্ট এই টপিকটা, রাইজিং পাওয়ার হিসেবে কোন কোন দেশগুলো আত্মপ্রকাশ পাচ্ছে, আর তোমাদের একটা সংক্ষেপে আজকে ক্লাস নিয়ে নিলাম। ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এই টপিকটা কিন্তু তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, আচ্ছা চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়া নাম্বার দুটোর মধ্যে কোনোটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এছাড়াও তোমরা নাম্বার দুটো কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং তোমাদের যেটা কোর্স ফি রয়েছে সেটা কিন্তু তোমাদের আগের সেমিস্টারের মতোই সেম রয়েছে, 1199 টাকা। ঠিক আছে, আচ্ছা, তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।